এখন আমরা আসি চিত্রে। হৃৎপিণ্ডটা যে আমরা যে এতক্ষণ পড়লাম, এটা আমরা এখন এই কালারফুল চিত্রটার মাধ্যমে আমরা দেখব। এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন। হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন, অর্থাৎ আমরা হৃৎপিণ্ডকে বাহির থেকে যেমন করে দেখি সেরকম ভাবে আমরা দেখতে পাচ্তেছি। তো উপরে এই যে নালীটা, এটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। এই যে মাঝখানে তিনটে নালী, এখানে এটা হচ্ছে অ্যাওর্টা, আর এটা হচ্ছে বাম পালমোনারি ধমনী, এটা হচ্ছে ডান এট্রিয়াম, এটা হচ্ছে বাম পালমোনারি শিরা, এটা হচ্ছে বাম এট্রিয়াম, এটা হচ্ছে করোনারি ধমনী, এটা হচ্ছে করোনারি শিরা। এই যে মাঝখানে যে হলুদ হলুদ পদার্থ, এগুলো হচ্ছে চর্বি। আর ওই যে ক্ষুদ্র যে অংশটা, এটা হচ্ছে বাম এট্রিয়াম, এবং নিচে এই যে কোণার মতো অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। এটাকে কি বলা হচ্ছে? অ্যাপেক্স। এখন এদিকে আসি, এই যে মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এবং এই যে এখানে, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাইরে যে নালিকা গুলো আছে, সেই নালিকা গুলো ওভারঅল আমরা কি জানলাম? উপরে আছে সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচে আছে অ্যাপেক্স। যেই পাশে বাম, বাম পাশে বাম এট্রিয়াম, বাম পালমোনারি ধমনী, বাম সবকিছু। আর ডান পাশে হচ্ছে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, ডান পালমোনারি ধমনী, শিরা, যা কিছু আছে সব ডান পাশে। তো এটা হচ্ছে পরীক্ষার খাতায় আমাদের এরকম চিত্র আসবে না, কিন্তু হচ্ছে আমাদের বুঝার স্বার্থে কোনটার অবস্থান কোথায় সেটা আমরা নিয়ে আসলাম। এখন আমি তোমাদের জন্য কালারফুল চিত্রগুলো কেন নিয়ে আসছি, কালারফুল চিত্রগুলো কি সবসময় মাথার মধ্যে ক্যাচ করে বেশি, তাহলে কি আমরা জানতে পারলাম এগুলা। এখন আসি আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আসি হৃৎপিণ্ডের কাজ কি। হৃৎপিণ্ডের আমরা যেটা মেইন কাজটা আমরা যখন পড়ব, হৃৎপিণ্ডের মেইন কাজটা হচ্ছে কি, আমাদের ব্লাডটাকে পাম্প করা। হৃৎপিণ্ডের শরীরের আমরা জানি কি, আমাদের আমি যেটা বললাম প্রথমে, আমরা যদি আমাদের মাথা কাটি তাহলে মাথা থেকে কিন্তু ব্লাড বের হবে। আমরা যদি পায়ের পাতা কাটি, সেই পায়ের পাতা থেকে কিন্তু আমাদের ব্লাড বের হবে। অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটা অংশ কে পৌঁছায়? ব্লাড পৌঁছাইতে পারে। এবং সেই ব্লাডটা যেহেতু পৌঁছায় আমাদের শরীরের সমস্ত জীবাণু, সেই জীবাণুটা কে ক্যারি করতে পারে? একমাত্র ব্লাড ক্যারি করতে পারে। তো ব্লাডটা ক্যারি করবে কোথায় এসে? ব্লাডটা ক্যারি করবে হচ্ছে, আমাদের অনেকের বাসায় ফিল্টার আছে, পানি ফিল্টার করে। তো পানি ফিল্টার করার জন্য কি আমরা উপর দিয়ে পানি ঢালি, এই পানিটা একটা ছাঁকনির মাধ্যমে পানিটাকে ফিল্টার করা হয়। সেই ফিল্টার করার মাধ্যমে কি তারপর নিচ দিয়ে যে পানিটা বেরোয় সেটা হচ্ছে ফ্রেশ পানি। তো হৃৎপিণ্ডের কাজও হচ্ছে সেরকম, যে বিভিন্ন নালিকার মাধ্যমে সেটা হচ্ছে হৃৎপিণ্ডে আসবে, আসার পর হৃৎপিণ্ড পাম্প করবে, পাম্প করার পর আবার ইমিডিয়েটলি সেটা হচ্ছে আমাদের সমগ্র শরীরে ছড়ায় পড়বে। এটা হৃৎপিণ্ডের বেসিক কাজ। এখন আমি যেটা বললাম, আমরা যখন বাম পাশে হাত দিব, সবাই সবাই কাজটা করার সময় বাম পাশে হাত দিবা। হাত দেওয়ার সময় কি আমরা হচ্ছে একটা ফিল পাবো, বুকটা ধুকবুক করতেছে। এই ধুকবুকটা মানে হচ্ছে কি, হৃৎপিণ্ডটা একবার সংকোচন হচ্ছে, একবার প্রসারণ হচ্ছে। অর্থাৎ হৃৎপিণ্ডটা একবার এরকম ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে, ছোট হচ্ছে, এরকম বড় হচ্ছে। এই যে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলোর যে সংকোচন, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলোর সংকোচন, এটাকে বলা হচ্ছে সিস্টোল। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল, এবং হৃৎপিণ্ড যে একবার প্রসারিত হবে সেই প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। তাহলে কি আমরা বুঝতে পারলাম পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, হৃৎপিণ্ডের যে সংকুচন অর্থাৎ এরকম ছোট হয়ে যাচ্ছে এটা হচ্ছে সিস্টোল, আর যে বড় হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, সেটা হচ্ছে ডায়াস্টোল। সেটা কি হচ্ছে? সেটাকে বলা হয় কি হচ্ছে? ডায়াস্টোল। হৃৎপিণ্ডের একবার সংকোচনকে সিস্টোল, হৃৎপিণ্ডের একবার প্রসারণকে ডায়াস্টোল। এই যে একত্রে, এটাকে বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। হার্টবিট বা হৃদস্পন্দন। যেমন আমরা ওই যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারের গলায় একটা যন্ত্র থাকে এরকম, খানিকটা এরকম, এটাকে বলা হয় স্টেথোস্কোপ। এই স্টেথোস্কোপ দিয়ে কিন্তু ডাক্তার আমাদের হচ্ছে বুকের হার্টবিটটা পরীক্ষা করে। তো এই যে একবার সংকোচন হবে, একবার প্রসারণ, এই যে দুইটা মিলিত যে সময়টা, এই একবার সংকোচন একবার একবার প্রসারণকে বলা হয় হার্টবিট। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রায় 70 থেকে 80 বার। 70 থেকে 80 বার। তাহলে কি, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার 70 থেকে 80 বার, এবং এটা গড় হচ্ছে 72 বিপিএম, বিট পার মিনিট। বিট পার মিনিট।
যখন একজন সুস্থ মানুষের শরীরে যদি 70 থেকে 80 বার করে এবং গড়ে যদি 72 বার সেটা হয়, তাহলে মানে হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে সুস্থ আছে। এর থেকে কম বা বেশি হতে পারে অনেক সময়। একজন প্রেগনেন্ট মা যদি আমরা হার্টবিট চিন্তা করি, তার বেশি হবে, কারণ সেখানে শুধু তার হার্টে বিট করতেছে না, তার যে অম্বের ভিতরে যে একটা বাচ্চা আছে, একটা প্রাণ আছে, তার বিটটাও কিন্তু একই সাথে হচ্ছে, সেখানে হচ্ছে কি কাউন্ট করা হচ্ছে। একজন অ্যাথলেটের হার্ট সবসময় বেশি পাম্প করে, সেই পাম্প করার কারণে হচ্ছে কি তার হার্টবিটটা বেশি থাকে, সেটা হচ্ছে এক্সেপশনাল। যখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার যখন হার্টবিটটা পাম্প করবে, সেটা হবে 70 থেকে 80 বার। এখানে করে 72 বার 75 বার হয়। তবে এবং কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। একবার কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। যদি আমরা মিনিটে 75 বার করে ধরি, তাহলে 0.8 সেকেন্ডে একবার করে হয়। এখন আসো, ভেন্ট্রিকুলার যে সিস্টোলটাকে বলা হয় লাভ, এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলকে বলা হয় ডাব। এই যে শব্দটা যে হচ্ছে, এটাকে বলে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। এই যে সিস্টোলের যে ভেন্ট্রিকুলার যে সিস্টোল হবে, এটাকে বলা হচ্ছে লাভ, এবং ভেন্ট্রিকুলার যে ডায়াস্টল হবে, এটাকে বলবো কি ডাব। সিস্টোল কি ডায়াস্টলকে আমরা পড়ছি, সিস্টোল মানে সংকুচন, ডায়াস্টল মানে প্রসারণ। এখন আসি, তোমাদের আমি এখন একটা সূত্র মনে রাখবো, এই সূত্র তোমার সারা জীবন মনে রাখবা, তাহলে এই সিস্টোল ডায়াস্টল সম্পর্কে তোমাদের কখনোই ভুলবা না। আমরা কি জানলাম? একবার সংকোচন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড একবার হচ্ছে একটা কার্ডিয়াক বিট সম্পন্ন করতে সময় লাগে। এখন আমরা যে হৃৎপিণ্ডে এট্রিয়াম আছে, ভেন্ট্রিকল আছে। ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়, এট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ। হৃৎপিণ্ডে দুইটা নালী, একটা হচ্ছে এট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকল। এখন এট্রিয়ামের ডায়াস্টল হতে সময় লাগে, এট্রিয়ামের একবার হার্টবিট করতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড, তেমনি ভেন্ট্রিকুলার সময় লাগে 0.8 সেকেন্ড। কিন্তু তাদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কি? এট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড। 0.7 আর 0.1 মিলে হবে 8। ঠিক তেমন ভাবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড, সিস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড, দুইটা মিলে হচ্ছে 8। এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা তো কোনটা এট্রিয়াম, কোনটা ভেন্ট্রিকল, বা কোনটা কত, পরীক্ষার খাতায় গিয়ে আমাদের গুলমেলে লাগে যাবে, আমাদের সহজভাবে শেখার টেকনিক কি? এখন আমরা সহজভাবে শিখাবো একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা হচ্ছে এরকম: ওডিসি 71, নিডাসি 53। ওডিসি 71, নিডাসি 53। এখন মনে হয় প্রশ্ন হচ্ছে, ভাইয়া এটা পাগলের মতো কি বলতেছে, ওডিসি মানে কি, নিডাসি মানে কি? আমরা তো এটা বুঝতেছি না। আমরা চলো বোঝার চেষ্টা করি। আমরা জানি অলিন্দর ইংরেজিটাই হচ্ছে এট্রিয়াম। এখানে যখন ওডিসি থাকবে, তার মানে বুঝবো আমরা অলিন্দ, অর্থাৎ হচ্ছে এট্রিয়াম। এট্রিয়াম এট্রিয়াম ডি তে হচ্ছে ডায়াস্টল, সি তে হচ্ছে সিস্টোল। ওডিসি, এই যে ডি তে হচ্ছে ডায়াস্টল, সি তে হচ্ছে সিস্টোল, ও তে অলিন্দ, ডি তে ডায়াস্টল, সি তে সিস্টোল। তাহলে ডায়াস্টলের ডি প্রথমে হচ্ছে 7, তার মানে অলিন্দর ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, আর সি তে হচ্ছে সিস্টোলের জায়গায় আছে কত 1, 0.1 সেকেন্ড। তাহলে দুইটা মিলে হচ্ছে 0.8 সেকেন্ড। বিষয়টা কেমন হবে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এখন আসছে আমাদের নিডাসির ক্ষেত্রে। নিতে হচ্ছে নিলয়ের ইংরেজিটাই হচ্ছে কি ভেন্ট্রিকল। এট্রিয়াম হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল হচ্ছে নিলয়। ডাসি, ডাতে হচ্ছে ডায়াস্টল কত আছে 5, অর্থাৎ 0.5 সেকেন্ড, অর্থাৎ ভেন্ট্রিকল বা নিলয়ের ডায়াস্টল 0.5 সেকেন্ড। সিতে হচ্ছে সিস্টোলের জায়গায় দেওয়া আছে 3 মানে কি 0.3 সেকেন্ড, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে 3 সেকেন্ড। 5 আর 3 মিলে কত 8, অর্থাৎ 0.8 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের সূত্র। ওডিসি 71, নিডাসি 53। ওতে হচ্ছে অলিন্দ, ডিতে ডায়াস্টল, সিতে সিস্টোল, এবং ডি এর জায়গায় 7, সি এর জায়গায় 1, আমাদের 8 হয়ে গেল। নিডাসি হচ্ছে নিতে নিলয়, ডিতে হচ্ছে ডায়াস্টল, সিতে সিস্টোল 53, 5 হচ্ছে ডায়াস্টল, সিস্টোল হচ্ছে 3, অর্থাৎ 8। এই সূত্রটা যতদিন বেঁচে আছে ততদিন মনে রাখবা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবও কমন পেয়ে যাবা। তাহলে আর কষ্ট করে কোনটা কত এটা মনে রাখার জন্য তোমার হচ্ছে এতটা প্যারা হবে না। এখন আসো, হৃৎপিণ্ড যদি আমরা লম্বচ্ছেদ করি, লম্বচ্ছেদ বলতে কি, এখন ধরো এটা লাভ, এটা হৃৎপিণ্ডটা, আমরা যদি সরাসরি লম্ব বরাবর কেটে দেই, তাহলে আমরা কি পাবো?
এটার করার কারণ হচ্ছে কি, হৃৎপিণ্ডের কাজে হচ্ছে রক্তকে পাম্প করা, পরিবহন করা। সেটা নিয়ে আমরা জানবো। রক্তের গতি নির্দেশক, এই যে উপরেরটা হচ্ছে অ্যাওর্টা, বামে যা কিছু আছে এটা এই যে এটা হচ্ছে বাম পালমোনারি ধমনী, এটা বাম পালমোনারি শিরা, এটা হচ্ছে বাম এট্রিয়াম, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। হৃৎপিণ্ডে কিছু কপাটিকা আছে, যেমন বাইকাসপিড, ট্রাইকাসপিড। এই যে বাইকাসপিড, তারপরে হচ্ছে এই সাইডটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, আর এটাও এই যে মাঝখানে যে পর্দাটা আছে, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। তারপর যে এই পাশে উপরে যে নালীটা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। ডান পাশে সব ডান, বাম পাশে সব বাম। ডান পাশে এটা হচ্ছে ডান এট্রিয়াম, অর্থাৎ ডান অলিন্দ, পালমোনারি সেমিনুলার কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। ওই পাশে ছিল, বাম পাশে ছিল বাইকাসপিড, আর ডান পাশে হচ্ছে ট্রাইকাসপিড, আর এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের অভ্যন্তরে নালীগুলার টোটাল অবস্থান। এখন আসি আমাদের দেহের রক্ত সংবহন, মানব দেহের যে রক্ত সংবহনটা আছে সেইটা, যে হৃৎপিণ্ডের কাজে হচ্ছে রক্ত সংবহন করা। মানুষের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ ধরনের। তাহলে মানুষের রক্ত সংবহন কেমন হচ্ছে ভাইয়ারা? বদ্ধ ধরনের। মানুষের রক্ত সংবহন তন্ত্র দ্বিচক্রীয় সংবহন। একটা হচ্ছে সিস্টেমিক পালমোনারি চক্র দেখা যায়, অর্থাৎ মানুষের রক্ত সংবহন তন্ত্র দ্বিচক্রীয় সংবহন, অর্থাৎ দুইটা চক্র সম্পন্ন করে। কারণ একটা নিয়ে আসে আর একটা দিয়ে যায়, অর্থাৎ দুটা সার্কেল সম্পন্ন করে। এজন্য এটাকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন, অর্থাৎ সিস্টেমিক পালমোনারি চক্র দেখা যায়। এখানে সিস্টেমিক এবং পালমোনারি দুইটা চক্র দেখা যায়। মানব দেহের 4 প্রক্রিয়ায় রক্ত সংবহন হয়। তাহলে মানব দেহে কতগুলো প্রক্রিয়ায় রক্ত সংবহন হয়? সেটা হচ্ছে 4। প্রথম হচ্ছে সিস্টেমিক, তারপর হচ্ছে পালমোনারি, তারপর হচ্ছে পোর্টাল, তারপর হচ্ছে করোনারি। তাহলে হৃৎপিণ্ডে টোটাল 4 প্রক্রিয়ায় রক্ত সংবহনটা হয়: সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি। এই 4টা সংবহন প্রক্রিয়া দিয়ে একটা চ্যাপ্টার হয়ে যাবে, কিন্তু আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সবগুলো জানার কোনো আবশ্যকতা নাই। আমরা যে বেসিক পয়েন্ট গুলো, যেগুলো না জানলে না হবে, আমরা সেগুলো জানবো। এখানে যদি আমরা চিত্রটা দেখি, চিত্রটার মধ্যে আমরা কি পাইলাম? এই যে ফুসফুস, এখানে পালমোনারি সংবহন হচ্ছে, যে পালমোনারি শিরা এটা, এদিকে পালমোনারি ধমনী, এই পাশে ডান এট্রিয়াম, এই পাশে বাম ভেন্ট্রিকল, এই পাশে ডান ভেন্ট্রিকল, এদিকে অ্যাওর্টা, এদিকে ভেনা কেভা, এদিকে হচ্ছে সিস্টেমিক সংবহন। উপরে হচ্ছে পালমোনারি সংবহন, নিচে হচ্ছে কি? সিস্টেমিক সংবহন। ফুসফুস হতে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দের, প্রথমে আমরা যে সংবহন চিন্তা করি, তাহলে কি করি? ফুসফুস থেকে রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে যায়। প্রথমে রক্তটা বাম অলিন্দে যাবে, সেখান থেকে রক্ত বাইকাসপিড কপাটিকার ভিতর দিয়ে, যে এখানে যে আমরা বাইকাসপিড কপাটিকা পেলাম, কোথায় বাইকাসপিড কপাটিকা? এই যে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকার ভিতর দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে, অর্থাৎ বাম ভেন্ট্রিকুলার প্রবেশ করে। বাম নিলয়ে এই রক্তকে অ্যাওর্টিক সেমিনুলার যে ভালভ থাকে, অ্যাওর্টিক সেমিনুলার ভালভের ভেতর দিয়ে মহাধমনীতে পাম্প করে পাঠায়। অর্থাৎ এই বাইকাসপিড কপাটিকা দিয়ে যখন ব্লাডটা আসবে, তখন সেটা বাম নিলয়ে প্রবেশ করবে, এবং বাম নিলয়ে কি করবে? রক্তকে অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা যে ভালভের ভিতর দিয়ে মহাধমনীতে পাম্প করে পাঠায়, এবং মহাধমনী কয়েকটি শাখায় বিভক্ত হয়ে এইসব প্রধান শাখা দিয়ে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। অর্থাৎ যে ধমনী থাকবে, ধমনী থেকে রক্তের সারা দেহে সঞ্চালিত হবে, শিরা দিয়ে রক্তটা ভিতরে আসবে, এবং সেখান থেকে পাম্প হয়ে যে মহা ধমনী থাকবে, সেই ধমনী দিয়ে সমগ্র দেহে প্রবাহিত হবে। এখানকে এটা তোমার টোটালকে দেওয়া হয়েছে একসাথে। যে প্রথমে হচ্ছে অলিন্দের প্রসারণ হচ্ছে, প্রসারণ হয়ে অলিন্দের সংকুচন, নিলয়ের প্রসারণ হয়ে অলিন্দের সিস্টল। প্রথমে অলিন্দের ডায়াস্টল হয়েছে, অলিন্দের ডায়াস্টল হয়ে অলিন্দের প্রসারণ হয়ে এখানে অলিন্দের সিস্টল হয়েছে। তারপর এখানে দেখো, এখানে হচ্ছে নিলয়ের সিস্টল, নিলয়ের সিস্টল হয়ে সর্বোচ্চ নিলয়ের ডায়াস্টল হয়েছে। ডায়াস্টল হওয়ার পরে ব্লাডটা সমগ্র দেহে তোমার কি হয়েছে? সংবহিত হয়েছে। এখন আসে হৃৎপিণ্ডের যে কপাটিকা আমরা পড়লাম, এই যে 4 ধরনের কপাটিকা আছে, সেগুলো হচ্ছে প্রস্থচ্ছেদ, অর্থাৎ হচ্ছে আমরা মাঝখান দিয়ে, এই যে আমরা ধরলাম, এটা হচ্ছে এক একটা কপাটিকা, এটা হচ্ছে আমরা এক একটা কপাটিকা, অর্থাৎ নালী, এটার মাঝখান দিয়ে আমরা কেটে দিলাম। তো কাটলে কেমন দেখা যায়? এই পাশেটা হচ্ছে ট্রাইকাসপিড, এখানে দেখো 3টা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ। এখানে দেখো বাইকাসপিড, এখানে 2টা ভাগ আছে। এই যে অংশটা, এটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, আর সবার শেষ এটা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। এখন আমরা আসি, আমাদের যে হৃৎপিণ্ডটা আমরা পড়লাম, এই হৃৎপিণ্ডের কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন আমরা কিন্তু অনেক সময় শুনি যে অমুক হার্ট অ্যাটাক করছে, অমুকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে,
আমাকে হার্ট ফেল করছে, এরকম আমরা অনেক কিছু বলি। এই সবগুলা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ, এবং এই রোগগুলার সম্পর্কে আমরা এখন একটু জানবো যে কি কি রোগ আছে। ডিটেলস তো জানা সম্ভব না, তাহলে আরেকটা নতুন করে চ্যাপ্টার হয়ে যাবে। হৃৎপিণ্ডের রোগের প্রকারভেদ, প্রথম হচ্ছে করোনারি হৃদরোগ, অর্থাৎ করোনারি যে আর্টারি ডিজিজ গুলো আছে সেটা। কার্ডিয়াক মায়োপ্যাথি বা কার্ডিও মায়োপ্যাথি, উচ্চ রক্তচাপ জনিত রোগ, অনেকে দেখা যায় আমরা বলি, অনেকের বলে হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার বেশি, সেটা হচ্ছে হার্টের সাথে রিলেটেড, সেটার কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। তারপর হচ্ছে হার্ট ফেলিওর, অর্থাৎ আমাদের হার্টটা কাজ করতে ব্যর্থ হয়ে যায়। তারপর হচ্ছে কোর পালমোনাল, হৃৎপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের দুইটা পার্ট, এর মধ্যে ডান পাশটা অচল হয়ে যায়, বাম পাশটা তখন সচল থাকে। তারপর হচ্ছে কার্ডিয়াক ডিজ এরিথমিয়া, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের যে হার্ট গুলো আছে সেটা পরিমাণ ঠিক মতো পাম্প করা বন্ধ করে দেয়। ভালভুলার হৃদরোগ, যে ভালভুলার যে কপাটিকা গুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করে না। তারপর হচ্ছে সেরেব্রোভাস্কুলার রোগ, এটা হচ্ছে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রোগ, রক্তবাহী, যেমন স্ট্রোক। অনেকে শুনি আমরা মানুষ স্ট্রোক করছে, যে মানুষ কি ব্রেনে স্ট্রোক করছে, এটাকে বলা হয় সিভিএ। সিভিএ, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। স্ট্রোকের অপর নাম হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এখন আসি আমরা স্ট্রোক বলতে কি বুঝি। স্ট্রোক সাধারণত বয়স্ক মানুষদের হয়, এবং যারা একটু স্বাস্থ্যবান ফ্যাটি তাদের ক্ষেত্রে হয়। এটার কারণটা কি, মানুষ যখন ফ্যাটি হয় তখন যে আর্টারি বা ভেন গুলো দিয়ে রক্তগুলা প্রডিউস হয়, সেগুলোর যে গাত্র, অর্থাৎ ভিতরে যে রাস্তাগুলোর মধ্যে চর্বি জমে যায়, বা অনেক সময় দেখা যায় চর্বি জমতে জমতে এমন একটা অবস্থা হয় ভেন গুলা বন্ধ হয়ে যায়। ধরো মানব দেহে আছে 500টা ভেন, মানব দেহে আছে 500টা ভেন, 500টা ভেন। এই 500টা ভেনের মধ্যে দেখা গেল একজন মানুষের 300টা ভেন, মানে 300টা ভেন বন্ধ হয়ে গেল, 100টা ভেন হচ্ছে অর্ধেক বন্ধ হয়ে গেছে, মানে হচ্ছে চর্বি জমে যাবে। 300টা ভেন চর্বি জমে বন্ধ হয়ে গেছে ফুল, 100টা ভেন অল্প বন্ধ হয়ে গেছে, বাকি 100টা মোটামুটি সচল আছে। তখন এর ফলে কি হবে, রক্ত যে স্বাভাবিক প্রক্রিয়া, 500 ভেনের কাজ কিন্তু 100 ভেন কখনোই করতে পারবে না। তো সেই জন্য কি হবে, আমাদের মস্তিষ্ক কিন্তু ব্লাড চায়। তখন দেখা যাবে মস্তিষ্কে যখন পরিমাণ মতো ব্লাড পাবে না, মস্তিষ্ক তো আর এটা বুঝতেছে না যে আমাদের ভেনের মধ্যে চর্বি জমে আছে, মস্তিষ্ক কি চায়, ব্লাড চায়। যখন দেখা যাবে যে মস্তিষ্ক পরিমাণ মতো ব্লাড পাইতেছে না, তখন মস্তিষ্ক, আমাদের ব্রেন কাজ করা কি করবে, বন্ধ করে দিবে। সেই জন্য কি আমাদের মানুষের স্ট্রোক হয়। এই জন্য আমরা বলি ব্রেনে স্ট্রোক করছে। আসলে স্ট্রোকটা ব্রেনে করছে ঠিক আছে, কিন্তু তার উৎপন্ন হয়েছে কিন্তু হৃৎপিণ্ড থেকে। তাহলে কি আমরা বুঝতে পারছি স্ট্রোক। এই জন্য আমাদের অয়েলি খাবার, ফাস্ট ফুড, এগুলো কি করতে হবে, বর্জন করতে হবে। এবং আরেকটা সিনোনিম শিখলাম স্ট্রোক, স্ট্রোকের আরেকটা সিনোনিম হচ্ছে সিভিএ, অর্থাৎ সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। অনেক আবার কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট কেউ বলে না, এটা হচ্ছে সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তো আমাদের তিনটা টপিক ছিল। প্রথমে হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড, তারপর হচ্ছে বৃক্ক। আমরা রক্ত কি আমরা ডিটেলসে পড়লাম, হৃৎপিণ্ড কি সেটাও আমরা ডিটেলসে পড়লাম। এখন আমরা পড়বো আমাদের যেটা ফাইনাল টপিক, সেটা হচ্ছে বৃক্ক। বৃক্ক, আচ্ছা, তো এটাকে আবার বৃক্ষ বইল না, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, একটা বৃক্ক আর একটা হচ্ছে বৃক্ষ, দুইটা কিন্তু এক না। বৃক্ক শব্দটার মানে হচ্ছে কিডনি। আমাদের শরীরে যে কিডনি আছে নাকি কিডনি নাই, অবশ্যই সবার শরীরে কিডনি আছে। আর বৃক্ষ হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ ট্রি। তার মানে কি, আমাদের বেসিক পার্থক্যটা বুঝতে পারছি, একটা বৃক্ষ আর একটা হচ্ছে বৃক্ষ। আমরা পড়বো বৃক্ষ নিয়ে, বৃক্ষ পড়বো আমরা পরিবেশ যদি কোনো চ্যাপ্টার থেকে সেইখানে। এখন দেখো, প্রথমে তোমাদের আমি সুন্দর একটা চিত্র নিয়ে আসছি। এরকম দুই পাশে দুইটা শিমের বিচি ঝুলতেছে নাকি, এটা কি শিমের বিচি মনে হয়েছে তোমাদের? না, এটা হচ্ছে, এটা একটা বৃক্ষ, এটা একটা বৃক্ষ, অর্থাৎ হচ্ছে দুইটা কিডনি। আমরা যদি বৃক্ষটা বলতে আমাদের অসুবিধা হয়, আমরা কি বলবো, এটাকে বলবো আমরা কিডনি। আমাদের শরীরের প্রত্যেক মানব যে সাধারণ মানুষের স্বাভাবিক অবস্থায় দুইটা করে কিডনি থাকে। এখন আসি বৃক্ক বা কিডনি। বৃক্ক হচ্ছে বৃক্কর ইংরেজি হচ্ছে কিডনি, মেরুদণ্ডীয় প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রেচন তন্ত্রের প্রধান অংশ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে আমাদের রেচন তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি বা প্রধান অংশ কোনটি, সেটা হচ্ছে কিডনি। আমাদের রেচন তন্ত্র মানে কি, আমরা যে শরীরে যে আমরা খাবার গুলা খাই, এগুলো যে ছাকার কাজ করে, বা শরীরে জীবাণুগুলো ছাকার কাজ করে, সেটার কাজ হচ্ছে রেচন তন্ত্রের কাজ।
রেচনতন্ত্রের প্রধান অংশ হচ্ছে কিডনি। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থগুলো যেমন ইউরিয়া পৃথকীকরণ এবং মূত্র উৎপাদন। এবং বৃক্ককে বা কিডনিকে বলা হয় মূত্র উৎপাদনের কারখানা বা হচ্ছে ফ্যাক্টরি। আমাদের যে নির্দিষ্ট সময় পর পর আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা হয়, আমরা ইউরিন পাস করি, সেই ইউরিনটা তৈরি করা হচ্ছে আমাদের কিডনি। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় 40 বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমাদের যে সমগ্র রক্তটা আছে এটা দিনে প্রায় 40 বার, কতবার? টোটাল 40 বার কিডনির মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর ফলে কি হয়? রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলা কি ছাঁকা হয়, সেগুলা কি হয়? ছাঁকা হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 থেকে 12 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার এবং স্থূলত্ব অর্থাৎ পুরুত্বটা সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন 150 থেকে 170 গ্রাম এবং পূর্ণবয়স্ক মহিলার ওজন 130 থেকে 150 গ্রাম। অর্থাৎ আমরা কি পেলাম? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার এবং স্থূলত্ব হচ্ছে 3 সেন্টিমিটার এবং পূর্ণবয়স্ক পুরুষের বৃক্কের ওজন প্রায় হচ্ছে 150 থেকে 170 গ্রাম এবং পূর্ণবয়স্ক মহিলার বৃক্কের ওজন 130 থেকে 150 গ্রাম। এগুলো হচ্ছে বৃক্কের যে গঠনটা। তার মানে কি আমরা বৃক্ক সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাইছি। আশা করি সবাই এই স্লাইডটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এখন চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আসি বৃক্কের সূক্ষ্ম গঠন। এই যে বৃক্ষটা, এটা যে গঠন আছে সেটা আমরা পড়বো। বৃক্কের গাঠনিক এবং কার্যকর একক হচ্ছে নেফ্রন। মনে রাখবা, বৃক্ক থেকে যদি কিডনি থেকে যদি একটা প্রশ্ন আসে, কেবল একটা, সেটা আসবে এটা। সেটা কি? বৃক্কের গাঠনিক এবং কার্যকর একক হচ্ছে নেফ্রন। অর্থাৎ কিডনিটা হচ্ছে কাজ করবে, এই কাজ করার যে মেইন হাতিয়ার সেটাকে হচ্ছে নেফ্রন। সেটা হচ্ছে কি? নেফ্রন। মানুষের প্রত্যেক বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। 10 লক্ষ থেকে 12 লক্ষ। এখন পরীক্ষায় আসবে 1 মিলিয়ন। তখন তোমরা আমরা তখন তো আমাকে গালি দিবা যে ভাইয়া তো পড়াইছে 10 লক্ষ, পরীক্ষায় আসছে 1 মিলিয়ন। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে থাকি, 10 লক্ষ যা কথা, 1 মিলিয়ন কিন্তু তাই কথা। তাহলে এক একটা বৃক্কে 10 লক্ষ থেকে 12 লক্ষ, ধরলাম আমরা এভারেজ 10 লক্ষ। তাহলে দুইটা বৃক্কে কত লক্ষ নেফ্রন আছে? 20 লক্ষ নেফ্রন বা হচ্ছে 2 মিলিয়ন নেফ্রন আছে। প্রতিটি নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা এবং এই হিসেবে প্রত্যেক নেফ্রন নালিকাগুলো সম্মিলিত হবে 36 কিলোমিটার। জাস্ট তুমি আইডিয়া করো, আমাদের বৃক্কে যে ওভারঅল নেফ্রন আছে, এই যে নেফ্রনটা পেঁচানো, এই প্যাচটা যদি আমরা খুলি, ধরো এরকম ভাবে পেঁচানো আছে, এই প্যাচটা যদি আমরা খুলি তাহলে টোটাল 36 কিলোমিটার লম্বা হবে। কি সূক্ষ্মভাবে সৃষ্টিকর্তা আমাদের শরীরের মধ্যে এগুলো প্রতিস্থাপন করে দিছে, জাস্ট চিন্তা করো। এবং এর বেশিও লম্বা হবে। এর ফলে পদার্থের বিনিময় ক্ষেত্র ব্যাপক বিস্তৃত হয়েছে। বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিস্কৃত হয়। অর্থাৎ কিডনির মাধ্যমে আমাদের রক্ত থেকে 125 ঘন সেন্টিমিটার পর্যন্ত থাকতে পারে এবং প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয় এবং এক এক মিনিটে সাধারণত 1 ঘন সেন্টিমিটার মূত্র সৃষ্টি হয়। 1842 সালে স্যার উইলিয়াম বোমেন প্রথম বৃক্কের সূক্ষ্ম গঠনের বর্ণনা দেন। তার মতে প্রত্যেকটি নেফ্রন দুইটি প্রধান অংশে বিভক্ত, একটি রেনাল কর্পাসল আর একটি হচ্ছে রেনাল টিউবিউলস। তার মানে কি নেফ্রনের কয়টা অংশ? দুইটা, একটা রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিউলস। আশা করি এই সাইডটা আমরা বুঝতে পারছি। এখন আমরা আসি একটা নেফ্রনের গঠন নিয়ে। নেফ্রনের মধ্যে কি কি আছে আমরা জানছি। স্যার হচ্ছে উইলিয়ামস বোমেনের উপরে উনি হচ্ছে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা রেনাল টিউবিউলস। এটা হচ্ছে একটা টোটাল নেফ্রন তার জালিকাগুলো সম্পর্ক। উপরের দিকে হচ্ছে প্রক্সিমাল প্যাথারোনালিকা, এদিকে হচ্ছে ডিস্টাল প্যাথারোনালিকা, এদিকে বোমান্স ক্যাপসুল। বৃক্কের ভিতরে একটা ক্যাপসুল থাকে, এটা ওই উনার নামের উনাকে সম্মান করার জন্য, রেসপেক্ট করার জন্য ওনার নামে নামকরণ করা হয়েছে। এদিকে বোমান্স ক্যাপসুল, এদিকে ইফারেন্ট আর্টারিওল আর এই নিচে হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এদিকে হচ্ছে রেনাল শিরার শাখা, এদিকে হচ্ছে পেরিটিউবুলার রক্তজালক এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বাহু আছে। এটা হচ্ছে একটা নেফ্রনের। তোমাদের পরীক্ষায় কখনো চিত্রটা আসবে না, কিন্তু তোমাদের বোঝানোর স্বার্থে যাতে তোমরা ডিটেলসে এট এ গ্ল্যান্স বুঝতে পারো সেই জন্য তোমাদের কি চিত্রটা সামনে নিয়ে আসা হয়েছে। এখন আসি আমরা নেফ্রনের প্রকারভেদ। নেফ্রনের প্রকারভেদ
এতক্ষণ আমরা জানতে পারলাম বৃক্কের নেফ্রন সম্পর্কে। এর পরবর্তীতে জানবো আপনার নেফ্রনের প্রকারভেদ সম্পর্কে।